দুদু ভাই একটি প্রশ্ন আপনাকে করতে চাই। আজকে আলাল ভাই একটি কথা বলেছেন, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, তিনি বলেছেন যে জামাতকে নিষিদ্ধ করার আহ্বান তিনি জানিয়েছেন। তো জামাতকে এখন নিষিদ্ধ করার যে আহ্বান আপনাদের দল থেকে জানানো হচ্ছে, 2001 থেকে 2006 সাল পর্যন্ত আপনারা একই সঙ্গে জামাতের সঙ্গে সরকারে ছিলেন। এরপরে অনেক দিন আপনারা একসঙ্গে জামাতের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছেন, জোটভুক্ত ছিলেন, জোটভুক্ত নির্বাচন করেছেন। তখন নিষিদ্ধ করা গেল না কেন? এখনই কেন নিষিদ্ধের আহ্বান আসলো? জি, আপনাকে ধন্যবাদ। এটা দলীয় কোনো বক্তব্য না, এটা তাৎক্ষণিক ঘটনার প্রেক্ষিতে আমাদের একসময় যুব দলের সভাপতি, উনি দীর্ঘ আন্দোলন সংগ্রামী উনি ছিলেন এবং বিএনপির ভিতরে যে 2-4 জনের মামলা 400-র উপরে, আলাল সাহেবের মানে সর্বোচ্চ বলা যায় তার মামলা সংখ্যা। তিনি মুক্তিযোদ্ধা, তিনি এখন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা। এমন অনেক ঘটনা ঘটছে, তার প্রেক্ষিতে অনেকটা মুক্তিযোদ্ধার দৃষ্টিভঙ্গি নিয়ে যখন কথা হয় বা আলোচনা হয়, তখন বিষয়গুলো কিন্তু যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, এই দেশে যারা চায় নাই, তারা যখন এই দেশের সম্বন্ধে একক কর্তৃত্বর মানে বিষয়টা এরকম যে তারা ছাড়া আর এখানে আর কেউ নাই, তখন এটা আপত্তিকর হয়। গণতান্ত্রিক বিবেচনায় তারা কতটুকু কর্তৃত্ব দেখাতে পারবে? যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, তারা তো আপনাদের সঙ্গে, যাদেরকে আপনারা বলছেন তারা তো আপনাদের সঙ্গে রাজনীতি করেছে, সেক্ষেত্রে তারা কতটুকু কর্তৃত্ব দেখাতে পারবে? আমাদের সঙ্গে রাজনীতি করেনি, গণতান্ত্রিক আন্দোলনে তারা তাদের ভূমিকা পালন করেছে। তারা আওয়ামী লীগের সময়ও, যেমন আপনি এটা মানে বলবেন না, কারণ বললে আপনার হয়তো খারাপ লাগতে পারে, যে আওয়ামী লীগের সঙ্গে যখন 86-এ নির্বাচন করেছে, তখন আপনার সে আওয়ামী লীগের সঙ্গে ছিল। তো এই কথাটা আপনি বলবেন না, বললে আওয়ামী লীগের সঙ্গে জামাত গেলে খারাপ শোনাবে, হয়তো আপনার বিবেচনায় একটু ঘাও লাগতে পারে। কিন্তু বিএনপি জামাতের কেউ থাকলে আমি অবশ্যই তাকে এই প্রশ্নটা করতে রাখি। আজকে শুধু জামাতের কেউ নাই, ওই যে এখনো লাগছে আপনার এই কথাটা বলাতে। জি, যারা বিএনপির ঘাড়ে চাপিয়ে অনেকে আবার একটু তৃপ্তিবোধ করতে পারে। আচ্ছা, তো এটা করতেই পারে, গণতান্ত্রিক রাজনীতিতে তো এটা হতেই পারে। তো আপনি যেমন আমার ঘাড়ে চাপাই দিলেন, আমি যখন আবার আপনার ঘাড়ে চাপাতে যাব, তখন আপনার কষ্ট লাগবে। যদি মেনে নিয়ে আপনি অন্য প্রশ্ন করতেন, তাহলে আবার আপনাকে মোর ডেমোক্রেট বলে আমি সেলিউট করতাম। আচ্ছা, তো এখন যে কথাটা বলি আপনার, জামাত গণতান্ত্রিক আন্দোলনে তারা ভূমিকা পালন করেছে, একই সঙ্গে তারা স্বাধীনতা যুদ্ধের সময় যে ভূমিকা পালন করেছে, তারা আবার এখন মেয়েদের কি পোশাক নির্ধারণ হবে সেটা আবার ডিসাইড করছে। এই সব জায়গায় মানে আপত্তির প্রশ্নগুলো উঠেছে। জামাতের রাজনীতি জামাত করে, বিএনপির রাজনীতি বিএনপি করে, আবার কেউ কমিউনিস্ট পার্টি বা অন্য ইসলামী দল করলে তারা তাদের মতো করে। এই জায়গাটা সবাই জনগণের কাছে যাবে, জনগণের কাছে অ্যাপ্রোচ করবে। তবে জামাতের প্রসঙ্গটা তো আমার কাছে মনে হয়েছে এই দেশে এখন আপাতত মুহূর্তে সব থেকে 2টি দল মানে প্রতিষ্ঠার শীর্ষে, মানে সময়ের বিবেচনায়, একটা হচ্ছে জামাত, পাকিস্তান অর্থাৎ ব্রিটিশ ভারতে আমলে কমিউনিস্ট পার্টি, ব্রিটিশ আমলে। কিন্তু জামাত সব সময় যা মানুষ চিন্তা করে তার বিপরীত চিন্তা করে। যেমন পাকিস্তান আন্দোলনে জামাত ছিল না, সে তখন ব্রিটিশকে সমর্থন করছে। আবার 71-এ বাংলাদেশ আন্দোলন বা যুদ্ধে সে আবার পাকিস্তানকে সাপোর্ট করছে। এমনকি এই যে কি গণঅভ্যুত্থানের আপনার সে প্রথমেই আওয়ামী লীগকে মাফ করে দিয়েছে, তীব্র সমালোচনার মুখে তারা আবার এই মাপটা প্রত্যাহার করেছে। মেজর পয়েন্টে জামাত মানে সিদ্ধান্ত নিতে একটু বিপরীতমুখী হয়। কিন্তু দুদু ভাই, আজকে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে জামায়াত এবং বিএনপির মধ্যে সমঝোতা হচ্ছে, তাদের কাছে এই খবর আছে, এবং গণভোট এবং উচ্চকক্ষে পিআর ইস্যুতে জামাত হয়তো উচ্চকক্ষে পিআর যদি বিএনপি মেনে যায়, জামাত গণভোটের বিষয়টি ছাড় দিবে। আসলে কি কোনো সমঝোতা হচ্ছে? দলের সিনিয়র নেতা হিসেবে আপনার কাছে কোনো বার্তা আছে? সব থেকে ভালো হতো যে এখানে পাটোয়ারি নিয়ে এসে জিজ্ঞাসা করলে, এটা আমার জানা নাই। তবে নির্বাচনে মেরুকরণ হতে পারে, কে কোন দলের সঙ্গে গেলে কাদের সুবিধা অসুবিধা, কার সিট বাড়বে কমবে, এই মেরুকরণ সাধারণত হয়। তো পিআর প্রসঙ্গে আমাদের স্পষ্ট বক্তব্য আছে, তারা তাদের বক্তব্য দিয়েছে। তবে পাটোয়ারির বক্তব্য আমি এই ক্ষেত্রে খুব একটা গ্রহণ করছি না। অন্য নেতা যদি একটা কথা বলতেন, কারণ তার মানে বক্তব্যগুলো মানে রাজনীতির থেকেও রাজনীতির বাইরের বিষয় থাকে বেশি।
এই যে বিয়ে শাদীর কথা বলে, কাবিননামা বলে, সেজন্য পাটোয়ারি প্রসঙ্গটা থাক আপাতত। আচ্ছা, পাটোয়ারি প্রসঙ্গ দুদুভাইয়ের কাছে রাখছি, কিন্তু পাটোয়ারি প্রসঙ্গ নিয়ে দুদুভাই একটা কথা বলেছে, সেই কথা নিয়ে আসবো। আপনি যতই বলেন আজকে রাজনীতির মাঠ গরম করে দিয়েছে পাটোয়ারি প্রসঙ্গে একটু আপনার কাছে আসতে চাই। এই যে কথাটি নাকচ করে দিয়েছেন দুদুভাই, যে এটা আসলে পাটোয়ারিই বলতে পারবে, আপনাদের দল থেকে যে এই কথাগুলো বলা হয়, আমি দেখেছি যখন পাটোয়ারি এই কথা বলে সেই বৈঠকে বা সেই আলোচনা সভায় আমি নিজে উপস্থিত ছিলাম, আমি নিজে কাভার করেছি। সারোয়ার তুষার তখন তার সঙ্গে একটু কানে কানে বলছিলেন যে সমঝোতা বা এই ধরনের কিছু, অর্থাৎ এটি শুধু পাটোয়ারির বক্তব্য নয়, যা বোঝা গেল এটা আপনাদের দলেরও বক্তব্য, বিএনপি জামাত সমঝোতা হচ্ছে, আপনাদের দলের কাছে এই ধরনের মেসেজ আছে। কি ধরনের মেসেজ আছে? আচ্ছা, ধন্যবাদ। আমি প্রথমে একটা কথা বলি যে হচ্ছে সালাউদ্দিন ভাই যে কথা বলছিলেন যে হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে, তো যেই বক্তব্য উনি এটা বলছেন সেই বক্তব্য আবার হচ্ছে উনিও ধর্ম নিয়ে রাজনীতি করছিলেন। আমি আজকে বক্তব্যটা শুনছিলাম, শোনার সৌভাগ্য হয়েছে। উনি বলছিলেন যে হচ্ছে একটি দল আপনার ইসলামের নামে রাজনীতি করার চেষ্টা করছে, মানুষজনকে ইসলামের নামে ভোট চাচ্ছে, তবে আমরা মওদুদির ইসলাম পালন করি না, আমরা মদিনার ইসলাম পালন করি। মানে এই ক্ষেত্রে মানে হচ্ছে ধর্মকে টেনে নিয়ে আসা হয়েছে প্রত্যেকেই সুযোগ মতেই, যে স্বাধীনতার পর থেকে বা আগ থেকেই বাংলাদেশে রাজনীতির একটা হাতিয়ার মানে ধর্ম। শেখ হাসিনা 96 ইলেকশনের আগে পরে মাথায় পুট্টি পরে তসবি হাতে নিয়ে ভোট চাইছে। এরপর হচ্ছে দেখেন ইলেকশন আসলেই বাম দল সবাই যারা নিয়মিত ইসলামী দলগুলোকে গালিগালাজ করে তাদের মাথায় টুপি উঠে যায়। এটা বাংলাদেশের আবহমান চরিত্র, এটা থেকে বের হয়ে আসতে হবে। আবার বাংলাদেশে ইসলামী রাজনীতিরও বিভিন্ন ধারা আছে, মানে জামাতের ইসলাম একরকম, ইসলামী আন্দোলনের ইসলাম আরেক রকম, হেফাজত ইসলামের ইসলাম আরেক রকম, আবার হচ্ছে আপনার তরিকত ফেডারেশনের ইসলাম আরেক রকম। আর এই প্রত্যেকটা দল একজন আরেকজনকে কাফের, মুশরিক, মুনাফিক, মানে একজন আরেকজনকে এইভাবে বলতে বলতে অহরহ করে ফেলছে। তা আসলে বাংলাদেশের মানুষ এক সময় দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে যে হচ্ছে আসলে কোন ইসলামটা আমরা ধরবো। তবে বাঙালির এই ভূখণ্ডের একটা ইসলামিক ধারা আছে, যেটা বিভিন্ন সাহাবাদের যুগ থেকে যারা এখানে এসেছে একটা সভ্যতাগত ধারা গড়ে উঠেছে। এই ধারা থেকে দিন দিন বের হয়ে আসা হচ্ছে, মানে হচ্ছে বাঙালি যেই ইসলামিক কালচার তৈরি হয়েছে সেই কালচার থেকে বের হয়ে এসে আপনার হচ্ছে মদিনার ইসলামিক কালচার, কিংবা আফগানিস্তান ইসলামিক কালচার, কিংবা হচ্ছে ওয়েস্টার্ন ইসলামিক কালচার, এটাকে মানে হচ্ছে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য 60 দল 5 ধরনের ভূমিকা রাখতেছে। কারোরই বাংলাদেশের যে ইসলামিক কালচার সেই ইসলামিক কালচার নিয়ে তারা মাথা ব্যথা নেই, এটা একটা বিষয় গেল। আর হচ্ছে প্রশ্নটা ছিল হচ্ছে পাটোয়ারি ভাই বলছিলেন যে হচ্ছে বিএনপি জামাতের মতো সমঝোতা হচ্ছে। আসলে দেখেন যে হচ্ছে বিএনপি জামাতের রাজনীতির মধ্যে একটা রসায়ন আছে। এই রসায়নটা একেবারে মানে হচ্ছে স্বাধীনতার পর থেকে জামাত নিষিদ্ধ ছিল, সেখান থেকে 77-এ আপনার মেজর জিয়া রহমান এসে জামাতকে আবার রাজনীতি করার সুযোগ করে দিলেন। 91 থেকে 96 বিএনপি জামাত একসাথে ক্ষমতায় ছিল, মানে জামাতের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় ছিল 2001 থেকে 96 না 94 পর্যন্ত। আমি 91 থেকে 96 তে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, 91 থেকে 96 থেকে 2001 আওয়ামী লীগ ক্ষমতা ছিল। এরপর হচ্ছে 2001 থেকে 2006 জামাতের সাপোর্ট নিয়ে জামাত বিএনপি একসাথে ক্ষমতা ছিল। এরা যতবারই ক্ষমতায় যাইতে হয়েছে কিংবা হচ্ছে বিরোধী রাজনীতি করছে, বিএনপি ক্ষমতায় যাইতে জামাতকে হাতে ধরে নিয়ে গেছে, আবার হচ্ছে জামাত বিএনপিকে সাপোর্ট দিয়ে ক্ষমতায় নিছে। মানে এক দল আরেক দলের পরিপূরক। ওদের সমস্যাটা হচ্ছে কি, বাংলাদেশে এখন যখন একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, তখন এই শূন্যস্থানটা পূরণের জন্য একই রাজনৈতিক ধারার দুইটা দল দুই ধরনের অভিনয় শুরু করেছে। মানে হচ্ছে জামাত বোঝাতে চাচ্ছে আমরা বিএনপি বিরোধী, বিএনপি বোঝাতে চাচ্ছে আমরা জামাত বিরোধী। আসলে সর্বশেষ দেখা যায় যে একটা আলটিমেট জায়গায় গিয়ে বিএনপি জামাত একই সিদ্ধান্ত নেই। আপনি দেখবেন যে জুলাই সনদের স্বাক্ষর নিয়ে জামাত একটা ভিন্ন কথা, স্বাক্ষর করবে না বলতে বলতে বিএনপি সহ একসাথে হাসি মুখে যায় স্বাক্ষর করে আসছে এবং নোট অফ ডিসেন্ট সবগুলোতে রাজি হয়ে গেছে। যেভাবে বিএনপি চাইছে সেভাবে হয়েছে, জামাত রাজি হয়ে গেছে। আবার এখন ধরেন হচ্ছে জুলাই গণভোট আগে হবে না পরে হবে, এটা নিয়ে বিএনপি জামাত আলাদা বক্তব্য দিচ্ছে, দিচ্ছে। আপনি হঠাৎ করে দেখবেন যে কোনো কারণে দুইজনের মধ্যে সমঝোতা হলে আবার একসাথে হয়ে গেছে। আমরা বলি আমরা এনসিপি বলি হচ্ছে জেলাও সেই কুদু। এই দুইটা রাজনৈতিক দল আহ্বান কালতে মানে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবসময় একসাথে ছিল, মাঝে মধ্যে একটু হচ্ছে ওই যে ঝগড়াঝাটি হয় না,
ইয়ার মধ্যে আপনার দুই ভাইয়ের মধ্যেও ঝগড়া হইতে পারে, মায়ের পেটে ভাইয়ের মধ্যে, এই ধরনের একটু মনোমালিন্য হইলে বিরোধিতা করে, আবার হচ্ছে এটা কাটাই উঠলে সমঝোতা হলে আবার সব ঠিকঠাক। এরা কখনো একজন আরেকজন ছাড়া চলতে পারবে না, একে অপরের পরিপূরক। সেই জায়গা থেকে আপনি যেটা বললেন এনসিপির উপর চাপ করতেছেন, এনসিপির উপর চাপ করার কিছু নেই। এনসিপি এই বিএনপি জামাত আওয়ামী লীগের যে রাজনৈতিক ধারা, সেই রাজনৈতিক ধারার বাইরে গিয়া এনসিপি আরেকটা নতুন রাজনৈতিক ধারা তৈরির চেষ্টা করতেছে। এনসিপি আরেকটা নতুন রাজনীতি করতে চাচ্ছে। তাদের যেই রসায়নের রাজনীতি ছিল আওয়ামী লীগ বিএনপি জামাত এদের মধ্যে, সেই রসায়নের রাজনীতির বাইরে গিয়ে বাংলাদেশপন্থী একটা রাজনীতি, বাঙালি সভ্যতা কেন্দ্রিক, বেঙ্গল বেসিস সভ্যতা কেন্দ্রিক একটা রাজনীতিক ধারা প্রতিষ্ঠার জন্য আমাদের এই এনসিপি চেষ্টা করে যাচ্ছে। এবং এটা নিয়ে চাপের কিছু নেই, এনসিপির ধারাবাহিকতাই আছে। জি, আকরাম ভাইয়ের কাছে একটু আসি। আকরাম ভাই, জামাত এবং আপনারা খুব মাঠ গরম করে রেখেছেন পিআর ইস্যুতে, নিম্নকক্ষে পিআর নিয়ে আপনারা আন্দোলন করেছেন। যদিও জুলাই সনদে বা ঐক্যমত্য কমিশনের আলোচনার বিষয় নিম্নকক্ষ ছিলই না, আপনারা এখনও পিআর ইস্যুতে আন্দোলন করে যাচ্ছেন। নিম্নকক্ষের পিআর ইস্যু এখনও আপনাদের আন্দোলনের মাঠে আছে, কিন্তু আপনারা যে স্বাক্ষর করে আসছেন জুলাই সনদে, সেখানে তো নিম্নকক্ষের পিআর ছিল না। আপনারা স্বাক্ষর করার পর এখন আবার পিআর ইস্যুতে আপনারা এবং জামাত ইসলামী, এটা কি আপনাদের যৌক্তিক হয় কোনোভাবে, আপনারা পিআর ছাড়া স্বাক্ষর করে দেওয়ার পর? ব্যাপারটা হলো, আমরা ওখানে আপ্রাণ চেষ্টা করেছি পিয়ারের উপর আলোচনা আনার জন্যে। যারা বলছে এদের উপর কোনো আস্থা নাই, এরা না মানে কি বলে, এরা নিরপেক্ষ না, যারা মনে হয় বিএনপি তো অনেকটাই তাই, ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে তারা কথা বলে। আমরা কিন্তু যখন এই কথাটা উঠাইলাম, যে এটা উঠাই না আলোচনায়, পরে উঠাবো। এই আলী রিয়াজ সাহেব উনি তো আমেরিকায় থাকে, আমেরিকা থেকে আসছেন এখানে, দেশের হাবভাব কদ্দূর বুঝতে পারছে কি পারে না জানি না, পরে উঠাবো, একটু ধৈর্য ধারণ করেন, পরে উঠাবো। তারপর বললেন যে আপনারা একটা চিঠি দেন, যে এই বিষয়টা আলোচনা উঠানোর জন্য চিঠি দেন। আমরা লিখিত চিঠি দিলাম, তারপরে উঠাবো। সর্বশেষ পর্যন্ত উনি উঠাইলেন না। তাই আমি বললাম সর্বশেষ পর্যন্ত সেটা নাই। আমার প্রশ্ন সর্বশেষ থেকে শুরু, আপনারা তো পিআর ছাড়া স্বাক্ষর করে ফেলেছেন। না, পিআর আন্দোলনের মাধ্যমেই আন্দোলনের নাম মাধ্যমে এটা বাস্তবায়ন করা হবে। কারণ এই হলো ব্যর্থ, এক পক্ষ বিশিষ্ট, বারবার বলে উপরে একটা চাপ আছে। এই চাপটা কোথায় ডাইরেক্ট তারা বলে না। কাদের চাপ? হ্যাঁ, আপনি জানেন কাদের চাপ? চাপ তো বোঝাই যায়। তো একদিকে তাকাই ওনারা কথা বলতেন। কোন দিকে তাকাই কথা বলেন? হ্যাঁ, বিএনপির দিকে। আচ্ছা, সালাউদ্দিন ভাইয়ের দিকে উনি যা বলতেন, প্রেসক্রিপশন তাই বলতেন। আচ্ছা, এটা সর্বন আর কি। যাই হোক, তাই আমি বললাম ঠিক আছে। তখন আমি বললাম যে আপনারা কিন্তু আন্দোলন নামাইতে বাধ্য করবেন আমাদেরকে। এইটা হলো গণদাবি। 91টা দেশে পিআর আছে, আপনারা পিআর বোঝেন না মানে কি? পিআর চায় না কারা? 4টা কারণে পিআর চায় না, আমি এখনও বলছি। তারপরে সালাউদ্দিন ভাইকে বলছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইকেও বলছি। আমি আরেকটা বিষয় একটু প্রশ্ন করি। একটু আগে হান্নান মাসুদ একটা কথা বলেছেন বিএনপি জামাতের রসায়ন নিয়ে। জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যে রসায়ন, সেটি আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে দেখেছি। যদিও জামাত থেকে একটা অংশ বেরিয়ে, মাওলানা আব্দুর রহিম খানরা তখন বেরিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠন করেছিল। এরপরে নানা কারণে আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জামাতের সম্পর্ক খুবই খারাপ। এখন যে তাদের রসায়ন রাজনীতিতে জামাত, মনে হচ্ছে ইসলামী আন্দোলনই বাংলাদেশ বেশি সিরিয়াস জামাতের প্রতি। দুই দল খুব এক দলের সঙ্গে, এই যে এই সম্পর্কটা তৈরি হলো, এটা এই রসায়ন জামাতের সাথে কোনো জোট করি না, এটা নির্বাচনী সমঝোতা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এক ফ্যাসিস্ট গেছে, আবার ফ্যাসিজমের দেশে কায়েম হবে। এই ফ্যাসিজমের চিরতরে কবররচনা করার জন্যে একটা আদর্শিক একটা কথা নিয়ে আমরা একটা কল্যাণ রাষ্ট্র বানাবো। এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যারা যারা এর সাথে সাহায্য দিয়েছেন, তাদের সাথেই আমরা নির্বাচনী সমঝোতা করব। যার প্রার্থী যেখানে ভালো আছে, আমাদের ইস্তেহারে, ওদের ইস্তেহারে, ওনাদের ইস্তেহারে বিভিন্ন কথা থাকবে। একটা কল্যাণ রাষ্ট্র কেমন হতে পারে, দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা দেশ হতে পারে, একটা কার্যকর সংসদ হতে পারে। এই কারণে আমরা ওদের সাথে একটা নির্বাচনী সমঝোতা করছি। এটা কিন্তু কোনো জোট না, এটা বলতে হবে, জোট না, সমঝোতা। আমরা এই জন্য বললাম যে এই যে পিআর, আপনি একটা কথা বলেন, শেষ করা লাগে তো, এই যে পিআরের জন্য ওখানে উঠাইলো না, আপনারা কেন আন্দোলন করলেন? এটা তো বললে কইয়া আইসি তো ওনে, যে এই পিআর পদ্ধতি কোনো জায়গায় কোনো আলোচনাই, কিন্তু কোনো সংসদ বলেন, কোনো আলোচনা বলেন, গোল টেবিলে কোনো হয়নি। আন্দোলনের মাধ্যমে সব সমাধান হয়েছে। পার্লামেন্ট তো অনেকবারই ছিল, ব্যর্থ হয়েছে, অকার্যকর হয়েছে। অনেক কমিশন হয়েছে, ব্যর্থ হয়েছে, অকার্যকর হয়েছে। এই জন্য আমরা বলছি যে এইটা কিন্তু একটা গণদাবিতে পরিণত হয়েছে। ওই যে আপনার কি বলে, ডক্টর বদিউল আলম সাহেব বলেছেন, প্রথম বলছেন কি 71% মানুষ পিআর চায়। আচ্ছা, 4 দিন পর বললেন কি এই পিআর হইলে একটা মহা সংকট হবে।
তা আমি মনে বললাম যে আপনি 4 দিন আগে কি গেলেন, 4 দিন পরে কি ভাই বুঝবেন না আমি যে কত ঝামেলার মধ্যে আসি, এটা বলা যায় না। আমি আপনার লেখাপড়িও তো আমি পিয়ারে উদ্বুদ্ধ হইলাম 8 সালে। তো এখন যেটা হলো যে এখন আমরা এইটা আশা করতেছি 8টা দল আজকের নির্বাচনী সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছি, আমরা রাজপথে এইটা শুরু আমরা করতে চাই। আর ভোট ডাকাতি, ভোট জালিয়াতি, হুন্ডা গুন্ডা দিয়ে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, এখন ভাই বিরতির পর আমরা এই বিষয়ে আলোচনা করব। কবর রচনা করতে চাই, এই জন্যই কিন্তু আমরা পিআর চাই। পিআর যারা বোঝে না, শোনেন 4টা করি দুদু ভাই, আজকে পাটোয়ারি রাজনীতির মাঠে একটি গরম কথা বলেছেন, এটি একেবারে আলোচনা না করলে আসলে কেমন লাগে, যে উনি বলেছেন যে এই যে গণভোটের বিএনপি যে একটা কথা বলছে বারবার, যে জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট হয় বাড়তি 3000 কোটি টাকার মতো খরচ হতে পারে, রাষ্ট্র কেন এই টাকাটি ব্যয় করবে। এই প্রসঙ্গে আজকে পাটোয়ারি বলেছেন যে আসলে বিএনপিকে তিনি বলেছেন বিএনপি আওয়ামী লীগের অনেক সম্পদ নিজেদের দখলে নিয়েছে, সেই সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলেছেন। পাশাপাশি আরেকটা কথা বলেছেন যে বিএনপির একজন নেতার কথা বলেছেন, যুবদল নেতা নয়নের কথা বলেছেন, যে তিনি একা যে চাঁদাবাজি করেছে সেটা দিয়ে নাকি একটি গণভোট হওয়া সম্ভব। আসলেই সম্ভব? আমি কেন নিষেধ করছিলাম যে তার প্রসঙ্গটা আলোচনা থাকুক, সেটা একটা তরুণদের নিয়ে একটা রাজনৈতিক দল, সে নিজেও তরুণ, এটা সম্ভাবনাময়। যে তরুণগুলো গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদেরই একটা অংশ এনসিপি গঠন করছে, একটা সম্ভাবনাময় অংশ। তো সেটি বিতর্কিত হওয়ার থেকে রাজনৈতিক বক্তব্যে আসলে এটা খুব ভালো হতো। যেমন নাসিরুদ্দৌলার কথাটা যদি ধরি, সরকারের সঙ্গে সবথেকে ভালো সম্পর্ক হচ্ছে এনসিপির। স্বভাবগতভাবেই এনসিপিকে সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসই বলেন, কর্তারা যদি বলে আমি পদত্যাগ করব, ওরা আমাকে নিয়ে এসছে, এটা খারাপ কিছু না, তো ভালো না? তো এখন যদি ওরা খারাপ হয়ে যায় তাহলে তো এটা গিয়ে ডক্টর ইউনূসের ঘাড়ে বাড়তে। যেমন উনি যে কথাটা বলছে স্পেসিফিক ডক্টর ইউনূসের কাছে নাম ঠিকানা দিয়ে আসবে, 24 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করবে, তার রাষ্ট্রীয় কোষাগারের বা সম্পদ অথবা কোনো ভূমি রাষ্ট্রীয়ভাবে নিবে, এটা তো বলার দরকার নাই। কিন্তু সে এটাকে পলিটিক্যাল ইস্যু করতে গিয়ে নিজের দৈন্যতা প্রকাশ করে ফেলছে, যে সে যা সত্য নয় সেটাকে সে ইস্টাবলিশ করতে চাচ্ছে। যেমন বিএনপির হাজার হাজার আমরা বসে করে দিয়েছি চাঁদাবাজ বলে ইয়ে করছে, একটা ছেলেকে কি গ্রেপ্তার করছে সরকার? কিন্তু এটা নিয়ে প্রচারণা করার একটা অংশ খুব রেডি। তা আমার কাছে যেটা মনে হয়েছে, বিএনপি এখন যদি চাঁদাবাজ, দখলদার, খুনিদের সঙ্গে থাকে তাহলে দিস ইজ দ্য টাইম। ফেব্রুয়ারি না, নভেম্বর শেষে গিয়ে ইলেকশন করলে তো বিএনপি শেষ, ছেড়াবেড়া হয়ে যাবে। তো কারণ কোন খারাপ শক্তিকে তো বিএনপি মানে এই দেশে মানুষ কখনো ভোট দেয় নাই, কিন্তু ভোটের ক্ষেত্রে গিয়ে কোনো না কোনো প্রতিবন্ধকতা, কোনো না কোনো বক্তব্য, কোনো না কোনো অবস্থা দিয়ে এটাকে পিছনের দিকে ঠেলে দেওয়া। তার মানে যে অবস্থাটা চলছে এই অবস্থা থাকলে, মানে একটা কথা আছে না, উপর করে দে মা লুটে ফুটে খায়। যারা এটা ঠেকাতে চাচ্ছে তারা আসলে নির্বাচন ঠেকাতে চাচ্ছে না, ইনডাইরেক্টলি তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে। আমি শুরুতেই বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই তরুণদের সঙ্গে ছিলেন, এখনও আছেন, খারাপ কিছু না। কিন্তু তরুণরা যদি নির্বাচনে, আমি মনে করি যে এখন 14 মাস পেরিয়ে গেছে, তো বরঞ্চ জাস্টিস শাহাবুদ্দিনের মতো 3 মাসে ইলেকশন হলে তখন তরুণরা যে জায়গায় ছিল, যে জনসমর্থনে ছিল, যে ভাবমূর্তি ছিল, পার্টি না করলেও ওই পাকিস্তানের মতো ওই ইমরান খান তাকে পার্টি নিষিদ্ধ করে দিছে, স্বতন্ত্র দাঁড়িয়ে গেছে তারা, এক একজন এক এক মার্কা, সেখানেও আটকানো সম্ভব হয়নি। যার জনপ্রিয়তা থাকে পার্টির থেকে আরো অনেক অনেক বেশি প্রভাব থাকে। জামাতের সঙ্গে বিএনপির যে সম্পর্ক, তার থেকে বেশি জামাতের সঙ্গে সম্পর্ক ছিল মানে এই অভ্যুত্থান পরবর্তীতে এনসিপি যখন মিস্টার নাহিদ, একটু আগে তো হান্নান মাসুদ বললো জামাত বিএনপি রসায়নটা এরকম একজন একজনের পরিপূরক, একজন একজনের ছাড়া চলে না। পরিপূরক তো প্রশ্নে ওঠে না। আমরা হলো মুক্তিযুদ্ধের দল আর তারা মুক্তিযুদ্ধের বিরোধী দল,
মুক্তিযুদ্ধের দল আর মুক্তিযুদ্ধের বিরোধী দল একসাথে সরকারে ছিলেন তো। সরকারে থাকা হচ্ছে চার দলে যখন ফ্রন্ট করি সবটা জানতে হবে। জি যেমন জিয়াউর রহমানের সময় জামাত রাজনীতি করতে চাইছে, ইনফরমেশন মানে ক্লিয়ার হতে হবে তো। যেটা হচ্ছে নিষিদ্ধ করছিল বাকশাল এক দল করছিল, সে মুজিব, আর জিয়াউর রহমান এটাকে বাতিল করছিল। বাতিল করার কারণে সবাই রাজনীতি করতেছে, নট জামাত ইসলাম করতে পারে, নেম অফ জামাত। তখন তিনটে দল একসঙ্গে হয়ে আইডিয়াল গঠন করেছিল, ইসলামিক ডেমোক্রেটিক লীগ। তো জামাত আসছে নেম অফ জামাত, এটা হচ্ছে এরশাদের পিরিয়ডে। এরশাদ পিরিয়ডে রাজনীতি পথ চলার সময় কার সঙ্গে কখন কে সম্পর্ক নির্ধারণ হবে সেটা সেই সময় হবে। একে অপরের পরিপূরক হলো আমরা আমাদের জাতীয় রাজনীতিতে আমাদের কর্মসূচিতে আছে সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল বিএনপি। আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি না, জি আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। জি জামাত ইসলামী মানে জামাতে ইসলামী ইসলামতন্ত্রের উপরে রাজনীতি করে, একে অপরের পরিপূরক হয় না। জি মানে প্রগতিশীল জাতীয়তাবাদী রাজনীতিটা আর জামাতের রাজনীতিটা এক না। জি একটু হানান মাসুদের কাছে আসি। হানান মাসুদ, আজকে পাটোয়ারি যে কথা বলেছেন, ভাই বলেছেন যেটা এইসব অভিযোগের আসলে ভিত্তি কি? আর চাঁদাবাজির কথা যে আমরা বলছি, এইটা কি শুধু বিএনপির বিরুদ্ধেই? এটা কি এনসিপির যারা নেতাকর্মী বা যারা একসময় সমন্বয়ক পরিচয় ছিল তাদের নামেও তো এরকম অনেক কথা শোনা গেছে? না, শোনা তো অনেক কথাই যাই, তবে এটার হারটা নির্ধারণ করতে হবে এবং হচ্ছে মানুষ কাদের দ্বারা সবচাইতে বেশি অত্যাচারিত হচ্ছে এটাও এখন বুঝতে হবে।